মিশন থেকে শুরু করো না। আচ্ছা, নৃবিজ্ঞান বিভাগে পড়তে আসার অভিজ্ঞতা। নৃবিজ্ঞান বিভাগে পড়তে আসার অভিজ্ঞতা যদি বলি, ভার্সিটির আগে তোমাদের থাকে কলেজ। কলেজ লাইফে আমি তেমন একটা ইনভেস্টেড ছিলাম না। ভাবছি যে কোনো রকম একটু পড়বো, পড়ার পরে আমার টার্গেট ছিল যে ঢাবির কোনো একটা বিষয়ে ভর্তি হয়ে যাব, লাইফ সেটেল। কারণ আমার আম্মু আব্বু ঢাবি থেকেই পড়ছে, তো আমার একটা উত্তরাধিকার সূত্রে একটা চাপ হয়ে গেছে যে আমারও ঢাবিতেই পড়া লাগবে। এরপরে এইচএসসিতে একটু কষ্ট হয়ে গেছিলো, সায়েন্সে ছিলাম, বেসিক একটু নড়বড়ে ছিল, কিন্তু রেজাল্ট ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এরপরে আসলে অ্যাডমিশন পিরিয়ড। আমি পুরোপুরি রেডি যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার পরও আমি সায়েন্সের কোনো পরীক্ষা দিব না। আমার মাথায় আমার মনে হচ্ছে আমি হয়তো বা কমপ্লিট করে টিকতে পারবো না। তো আমি করলাম কি, আর্টস ব্যাকগ্রাউন্ডে শিফট করলাম। আর্টস ব্যাকগ্রাউন্ডে শিফট করতে আমাকে আগে প্রেশার দেওয়া হয়েছিল ক্লাস 10-এর পরে, আমি নেই মনে হয়েছে পারবো সব কিছু। পরে দেখা গেল আমার এই ধারণা ভুল, প্রথম ধাক্কা। তারপরে আর্টস যখন শুরু করলাম তখন দেখলাম আসলে এটাও এত সহজ না, দ্বিতীয় ধাক্কা। কারণ পুরো এইচএসসি লাইফ আমি সায়েন্স নিয়ে পড়ে এখন আর্টসে শিফট করা, 3 মাস 4 মাস থাকে অ্যাডমিশনে, তখন পরীক্ষা দেওয়া খুব টাফ বিষয়। তাও আমি কোনো রকমে বই খাতা টুকটাক কিনে পড়াশোনা শুরু করলাম। এখন অ্যাডমিশনের মধ্যে আর আমাদের যেই এইচএসসি থাকে এর মধ্যে মনে হয় 3-4 মাসের মতন গ্যাপ থাকে প্রথমে শুরুতে। তো ওই শুরুর 3-4 মাসে এক একজন তো একদম দরজা জানালা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা পড়ে। আমি ওটা পড়তে পারি নাই, আমি ওটা একদমই পড়তে পারি নাই। দেখা গেছে ফোন চালাইছি, শুয়ে বসে থাকছি, ভাবছি সময় তো আছে, পরে পড়বো নে। কিন্তু সময় তো আছে, এটা মেবি সবচেয়ে বড় মিথ। সময় কোনো দিন থাকে না। এরকম করে আমার 3-4 মাস পুরোই চলে গেছে। লাস্ট মাসের 15 দিন থাকতে ঢাবির পরীক্ষার আমার টনক নড়ছে যে হ্যাঁ, আমার মনে হয় একটু পড়াশোনা করা দরকার ছিল, যদি এখন সময় নেই, কিন্তু নিজেকে বুঝাতে, নিজেকে ভ্যালিডেট করতে আমি পড়তে বসছি। 15 দিনে আকাশ সমান একটা সিলেবাস, আমি কি পড়বো আমি বুঝতেছি না, তাও পড়ছি যতটুকু পসিবল হয়। ঢাবির বি ইউনিটের পরীক্ষা ছিল মেবি 7 তারিখে বা 6 তারিখ এরকমই ছিল। গেছি, আমার 15 দিন আমি পড়লেও আগে টুকটাক পড়া ছিল, তো ওইটা একটু মাথায় ছিল। পড়া ভালোই মাথায় ছিল, এই পর্যন্ত বেসিকও ভালো ছিল আর্টসের সাইডগুলোর মধ্যে। কিন্তু অতিরিক্ত এক্সপেকটেশনস ছিল, অতিরিক্ত অতিরিক্ত এক্সপেকটেশনস ছিল। যেই রুমের মধ্যে সিট পড়ছে ওই রুমে কোনো ফ্যান ছিল না আকস্মিকভাবে। আমি জানি না একটা স্কুলে কিভাবে ফ্যান থাকে না। আমার ওখানে পরীক্ষা দিতে হইতেছে, পুরো পরীক্ষায় আমার হাত দুইটাই কাঁপলো। আমি কি বাম হাতে গোল্লা ভরাট করবো নাকি ডান হাতে, আমি ওইটাও বুঝতেছি না। আবার আকস্মিকভাবে আমি পারা 2টা প্রশ্ন চোখেও দেখি নাই রিটেনের। তো পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝে গেছি যে আমার এখানে হবে না। আমার একটা প্রচণ্ড স্বপ্নভঙ্গ হলো। এটা ইগো থেকে হয়েছে নাকি নিজের প্রোক্রাস্টিনেট করার কারণে হয়েছে জানি না। আচ্ছা, এরপরে ঢাবির পরীক্ষা যখন শেষ হলো তখন আমি মেন্টালি খুবই ডেভাস্টেটেড যে আমার এ দিয়ে আর কিছু হবে না, আমার হয়তো পড়ালেখা ছেড়ে দেওয়া দরকার, বা আমি সেকেন্ড টাইমার হয়ে যাই, কোনো একটা কাজ করি। কারণ সায়েন্স থেকে শিফট করে আমি আর্টসে আসছি, আমার হয়তো বা এটাই সবচেয়ে খারাপ আইডিয়া ছিল। যাই, ফার্স্ট টাইমে দিই না মেডিকেল, আমি সেকেন্ড টাইম দিব। হম্বি তম্বি করে আবার বই কিনছি কিছু। বই কেনার পরে বাসায় আসার পরে বইয়ের দিকে তাকায় মনে হয়েছে না, এটাও মনে হয় আমার দিয়ে হবে না। বইয়ের সাইজগুলো দেখে আর কি মনে হয়েছে। এরপরে আম্মু আর বাবা বলল যে তুমি যেহেতু সাফার করে আসছো 3-4 বছর, তোমার মনে হয়েছে তুমি সায়েন্সে থাকবা না, তো তুমি শিফট করে যাও, চেষ্টা করো, তুমি পারবা। পারবা পারবা বলে আমাকে আবার জিএসটির ফর্ম উঠাইছে, অথচ আমার সায়েন্সের কোনো প্রিপারেশন নাই। জিএসটির ফর্ম নেওয়ার পরে আমাকে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে, যেহেতু ঢাবিতে হয় না, বাসা থেকে একটু কনফিডেন্স হারায় ফেলছে। যদিও বাবা বারবার বলছে যে তুমি পারবা কোনো সমস্যা নেই। কনফিডেন্স হারানোর পরে জিএসটিতে আমি একদম জিরো প্রিপারেশনে এইচএসসির প্রিপারেশন দিয়ে পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা দেওয়ার পর আলহামদুলিল্লাহ পজিশন আসছে, আমি দেখে বুঝতে পারছি আমার একটা ভার্সিটি এসে পড়বে যদি আমি ভালো মতো সেন্সিবলি চয়েস দিই। তো চয়েস লিস্টের মধ্যে আমার প্রথমে ছিল হইতেছে জগন্নাথ, পরে ছিল সাস্ট, পরে ছিল হইতেছে ময়মনসিংহের যেটা কাজী নজরুল ইসলাম, যেটা জাক্কানিবি, যেটা ওটার মধ্যে একেবারে প্রথম মেরিটেই আসছে সোশিওলজি।
সোশিওলজি যখন আসছে আমি আচ্ছা খুশি, একটা সাবজেক্ট আসছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, আমার একটা ইয়ার লস যাবে না। গিয়ে ভর্তি হয়েছি, নাচতে নাচতে গিয়ে ভর্তি হয়েছি। কিন্তু যখন আমি আসতেছি তখন আমার মনে পড়ছে যে এ তো অনেক দূর, ময়মনসিংহ থেকে ঢাকা কাছে মনে হইলে এত কাছে না, আমি কখনো বাসার বাইরে থাকি নাই, তো আমার জন্য এটা অনেক টাফ হবে। আস্তে আস্তে আমার চোখে পানি এসে পড়ছে যে আমি এত দূরে কীভাবে ম্যানেজ করব। ঠিক আছে, পরের মাইগ্রেশন হলো। পরের মাইগ্রেশনে আমার আসছে হইতেছে জাক্কা নিবিড়ি ইকোনমিক্স। ইকোনমিক্স আসার পর আমি বলি আচ্ছা ঠিক আছে, দেখি কি পর্যন্ত ওয়েট করা যায়। ওয়েট করতেছি, এর সাথে অন্যান্য পরীক্ষা হয়েছে। জিএসটিটা এখানে যদি আলাপ শেষ করি, জিএসটি লাস্ট পর্যন্ত আমার আসছিল সোশ্যাল ওয়ার্ক আর অ্যানথ্রোপোলজিতে আমি এখানে 4 নাম্বার মেরিটে ছিলাম। তো তখন আমি সাবজেক্টটা প্রথম দেখছি যে এখানে একটা সাবজেক্ট আছে যেখানে আমার কাছাকাছি মেরিট আছে, আসলে হয়তো আসতেও পারে। তারপরে চবিতে পরীক্ষা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, তাও ভাবলাম ঘুরে আসি, ভাল লাগতেছে না আর। একদম ঘুরে আসার মতলবে, আমার চাচ্চু আছে ওখানে, ঘুরে আসার মতলবে দিছি। চবির পরীক্ষা একটু টাফ ছিল, কিন্তু দেখা গেছে চবিতেও মেরিট আসছে, তো আরও খুশি চবিতেও মেরিট আসছে। কিন্তু সেম কষ্ট, অনেক দূরে, এত দূরে আসলে সম্ভব না, আমি এত দূরে থাকি না। তাও এটাকে রেখে দিছি যে ব্যাকআপ হিসেবে, আচ্ছা থাকুক, সমস্যা নেই। রাবিতে আমি পরীক্ষা দিই না একটাই কারণ, রাজশাহীতে নাকি অনেক গরম। আমি জীবনেও রাজশাহীতে যাই নাই, জাস্ট এই গরমের জন্য আমি পরীক্ষা দিই নাই, কারণ আমার গরম অসহ্য লাগে। তারপরে চবিতে দিয়ে 2 নাম্বার মাইগ্রেশনে সাবজেক্ট যেটা আসছে ওইটা হইতেছে অ্যানথ্রোপোলজি। আমি আচ্ছা ঠিক আছে, থাকুক এটা এখানে, কোনো সমস্যা নাই। এরপরে মনে হয় জাবির পরীক্ষা ছিল, চবির পরীক্ষা অনেক আগে হয়েছে, এরপরে জাবির পরীক্ষা ছিল। তো জাবির পরীক্ষা যখন দিব তখন আমি পড়ালেখা মোটামুটি করি না, যে এই দুইটার একটাই ভর্তি হয়ে যাবো না, কিছু নাই আর জীবনে। তো আমি গেছি জাবির দেখতে, যে সার্কুলার দেওয়ার পরে সিট কয়টা শুনছি, যাবি না, আমি কোনোদিন তেমন কিছুই দেখিনি, খালি জানি একটা শহীদ মিনার আছে। তারপরে দেখার পরে দেখি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে 193টা সিট। আমি বলি 193টা সিট, এত হাজার হাজার সিটেই তো জীবনে চান্স হয় না, 193টাতে তো হবে না। আমি আম্মুর গিয়ে বলতেছি, আম্মু বলে তাহলে তো আর কোনো নাই। আম্মু একটু ডিসহার্টেন্ড হলো, আব্বু সবসময় সাহস দিয়ে গেছে যে হবে হবে, একটা না হলে আরেকটাই হবে। তারপরে জাবিতে আসছি, প্রথম দিন পা দেওয়ার পরে এত মানুষ, আমি পারলে গেট থেকেই চলে যাই। আরেকটা ভুল করছিলাম একদম প্রথমে, মনে আছে, আমার সিট পড়ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে, আমি ঢুকছিলাম মনে হয় স্কুল অ্যান্ড কলেজের গেট দিয়ে। আমার এত হাঁটা লাগছে, আমি মনে হয় এত টায়ার্ড হই নাই জীবনও। প্রথমে পরীক্ষা ছিল, যেটা আমি প্রথমে দিয়েছি, সি ইউনিটের পরীক্ষা দিয়েছি প্রথমে। সি হয়েছে প্রথমে আমার শিফটে, সি হয়েছে না, C1 হয়েছে। C1 হইতেছে ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স আর চারুকলার যেটা, ওইটা দিছি একেবারে বিনা প্রিপারেশনে। চারুকলা নিয়ে মোটামুটি আইডিয়া ছিল, কে কী আঁকে, বা ড্রামা নিয়েও মোটামুটি ভালোই আইডিয়া ছিল, হয়ে গেছে, ওটার মধ্যে হয়েছে। ওটার মধ্যে হওয়ার পরে আমি তো খুবই খুশি, হায় বাসায় গিয়ে দেখি ওটা চান্স হয়েছে। কিন্তু নাট্যকলা আর আর্টে কি পড়বো, আমার আর্টে অনেক ইন্টারেস্ট থাকার পরে বাবা বলে আচ্ছা ঠিক আছে পড়িস, কোনো অসুবিধা নাই। সি ইউনিটের পরীক্ষা দিছি, সি ইউনিটেও হয়েছে, কিন্তু মেরিট যেটা দেখলাম যে লাস্টের দিকের আসবে, হয়তো আমার দর্শন নেওয়া লাগতে পারে, নাইলে আমার ওই যে তুলনামূলক সাহিত্য যেটা ওইটা, এই দুইটা পছন্দ হইতেছে না। তাও নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করতেছে, আচ্ছা থাক। লাস্টে বি ইউনিটের রেজাল্ট দিল, বি ইউনিটের রেজাল্ট দেওয়ার পরে আমার মেরিট ছিল 237। 237 থাকার পরেও আমি প্রত্যেক রেজাল্ট দেওয়ার পরেই কান্নাকাটি করছি, কারণ আমি বুঝি নাই যে কোন মেরিটে মানুষের চান্স হয় কোনটায় হয় না। অনেক জিজ্ঞেস করতে হয়েছে, ভাই এটাই কি চান্স হয়, ওইটাই কি চান্স হয়। যখন অ্যাসিওর করছে 5-6 জন, তখন আমি বুঝছি যে হ্যাঁ তাহলে হয়তো হবে। 237 আসছে, ধরে রাখছি হবে। সেকেন্ড মাইগ্রেশনে মনে হয় আসছে অ্যানথ্রোপোলজি, আমি তখন বুঝে গেছি আমার কপালের সাথে অ্যানথ্রোপোলজি একদম সিল মারা, যেখানেই যাই সেখানেই শুধু অ্যানথ্রোপোলজি আসে, 3 জায়গায় নাম আইসা পড়ছে। তখন আমি আস্তে আস্তে একটু অ্যানালাইসিস করা স্টার্ট করছি, যেই মেরিট ছিল আমি জিওগ্রাফি দিলে জিওগ্রাফি পেতাম, কিন্তু আমার মনে হয়েছে যে জিওগ্রাফি না পড়ি, সবাই পড়ে, তো এমন কিছু পড়বো যেটা কেউ পড়ে না। তারপরে দিছি, মোটামুটি আমার পিছনে যারা মোটামুটি মেরিট ছিল ওদের অনেকেও জিওগ্রাফিতে চলে গেছে, দেখতেছিলাম যে মাইগ্রেশন হচ্ছে যাচ্ছে, তো নিজের চয়েসকে একটু সন্দেহ করতেছিলাম যে কি হবে, কিন্তু আলটিমেটলি যা হয় তো ভালোর জন্যই হয়। তারপরে অ্যান্থ্রোতে আসলাম, এই তো এখন চলতেছে।
ওভারঅল হয়তো আশা করি সামনে জার্নি ভালো হবে। এখন পর্যন্ত জার্নি একটু কিছু দূর উর্বর, কিছু দূর একটু বন্ধুর, তবে দেখা যাক সামনে কি হয়। এই তো ওভারঅল নৃবিজ্ঞানে পড়তে আসার জার্নি। আচ্ছা, তাহলে আমরা তো পুরা স্টোরিটাই শুনলাম কিভাবে নৃবিজ্ঞানে আসলি। আমি যদি বলি যে তোকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবি এবং এবার তোর একটা ভালো ম্যারিট আসলো, এমন একটা ম্যারিট তুই চুজ করতে পারবি কোন সাবজেক্টে তুই পড়তে চাস, যেটাই চুজ করবি সেটাতেই পড়তে পারবি, তখন কি সেটা নৃবিজ্ঞান হবে? ভালো প্রশ্ন। তখন সেটা নৃবিজ্ঞান হবে কিনা, কি কি সাবজেক্ট ভালো বা খারাপ ওইটার আইডিয়া প্রথমে মাথায় ঢুকাচ্ছিল আমার বাবা। তো বাবা যখন আইডিয়া ঢুকাচ্ছিল আমাদের একটা প্ল্যান ছিল যে যদি পারি লতে পড়বো। তো যদি আমাকে এভাবে চয়েস দেওয়া হতো তখন তখন চান্স যখন আমি পাচ্ছি যে মেরিট এমন যা চয়েস দিব তাই পাবো, তখন আমি মেবি ল চুজ করতাম যে আমি লতে পড়বো। কারণ আমি ইকোনমিক্স এক জায়গায় ছেড়ে আসছি, আমার ইকোনমিক্স পড়ার কোনো ইচ্ছা নেই। বাকিগুলো যেগুলো আমি চাচ্ছি পড়তে পারতাম, লটা হয়তো কোথাও পড়তে পারতাম না, ল পড়ার ইচ্ছা ছিল। তবে এখনকার পার্সপেক্টিভ যদি বলি যে যেটাই চয়েস করতে দেবে আমি অ্যানথ্রোপোলজি পড়বো কিনা, ইয়াস আমি অ্যানথ্রোপোলজি পড়বো রাদার দেন অন্য আদার সাবজেক্ট। কারণ এটার সাথে হয়তো বা মিলে গেছি, ব্লেন্ড হয়ে গেছি, এটা আর আলাদা করা সম্ভব না। আচ্ছা, তাহলে প্রথম দিকে নৃবিজ্ঞান সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আর এখন নৃবিজ্ঞান পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের জন্য কোনো ব্যক্তি বা কোনো ঘটনা কোনটাকে ক্রেডিট দিবেন? নৃবিজ্ঞান সম্পর্কে ধারণা তো ছিল না, এখানে আসছি পড়তে। পড়াশোনা প্রথমে অনেক টাফ মনে হয়েছে, যেটা সবার কাছে মনে হয়। টিচাররা পড়ায় গেছে, তারা যথেষ্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করে, এমন না যে চেষ্টা তারা করতেছে না। যেটা ছিল আমার নিজের চেষ্টা ছিল, নিজের চেষ্টা থাকার কারণে আমি আরও জানতে জানতে পড়তে পড়তে যতটুকু পারছি আমার আস্তে আস্তে আর কি ইন্টারেস্ট বিল্ড হওয়া শুরু করছে যে এখানে এটা এটা আছে। প্লাস ওই যে আমাদের যে ধারণা নিয়ে আমরা আসি, হয়তো বা ফার্স্ট ইয়ারে সব টিচাররা ট্রাই করে আমাদের যে বিল্ড আপ ধারণাগুলো আছে সেগুলোকে ভাঙা, সেগুলোকে ভাঙছে। ভাঙার পরে আমি একটু অন্যভাবে দেখি, বা বলা গেলে অনেক অন্যভাবেই দেখি। এই কারণে আর কি বলা যায় যে এই ট্রানজিশনটা এভাবেই হয়েছে। পড়তে পড়তে টিচাররা মেনলি খুব ইনফ্লুয়েন্সড ছিল, প্লাস কিছু বইপত্র যেগুলো পড়তেছি আরও জানতেছি যে আরও জানা দরকার, এমনটা মনে হয়। ট্রানজিশনটা এই কারণেই। আচ্ছা, এই বিভাগে ভর্তি হতে গেলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী অনেক চ্যালেঞ্জ ফেস করে। আমি নিজেও পড়তে যখন আসছি অনেক চ্যালেঞ্জ ফেস করছিলাম। সো আমি যদি বলি টপ 2 চ্যালেঞ্জেস, যেহেতু আপনি ঢাকার শিক্ষার্থী, বাহির থেকে আসেন না, ঢাকায় পড়ছেন, তো একজন ঢাকার শিক্ষার্থী হিসেবে এখানে কি চ্যালেঞ্জ ফেস করছেন? ঢাকা শিক্ষার্থী হিসেবে বলবো একমাত্র, যদি একটা টপ একটা চ্যালেঞ্জ যদি প্রথমে বলি সেটা হইতেছে ট্রান্সপোর্টেশন। ভার্সিটি ট্রান্সপোর্টেশন যদিও প্রোভাইড করে, তারপরেও বাসা অত্যাধিক দূরে হয় দেখা যাচ্ছে এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যে বাসায় যেয়ে এসে যখনই যেতে চাই খুব টায়ার্ড থাকি, হয়তো সেভাবে পড়াশোনা করা যায় না। আর ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আমি বাসায় বলছি যে এই সাবজেক্ট আমার আসছে, আম্মু আব্বু খুশি। কারণ আম্মু আব্বু যখন পড়তে ছিল তাদের টাইমে ডিউতে, তখন অ্যানথ্রোপোলজি অলরেডি সেখানে ছিল। তো তারা বলতেছিল যে অন্যান্য যেমন বাবা মা যেমন বলে যে এটা কি সাবজেক্ট, বা আশেপাশের মানুষ বলে, তারা বলতেছে যে এটা তো আগে থেকে আছে, তো মানুষ এটা নিয়ে জানে না কেন। আমি জানতাম না এই প্রশ্নটার উত্তর আসলে কিভাবে করতে হয়। আমি ভাবছি আচ্ছা বিভাগে পড়ি, আস্তে আস্তে জানাবো না মানুষদের। এখনো আমি জানানোর পর্যায়ে আছি যে কি করতে হয় কি পড়তে হয়। তো এই চ্যালেঞ্জটা শুধু এখনো ফেস করি, কি পড়ায়, মাটি নিয়ে পড়ায়, এই কঙ্কাল নিয়ে পড়ায়, মাটি খুঁড়ে বের করো নাকি কি করো, এইটাই চ্যালেঞ্জ। কিন্তু ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কেউ বাধা দিচ্ছে বা এরকম এমন কোনো ধরনের সুপারফিশিয়াল চ্যালেঞ্জ আসলে ফেস করি নাই। আচ্ছা, নৃবিজ্ঞান যেই জ্ঞানকাণ্ড নিয়ে কাজ করে বা যেই জ্ঞান প্রডিউস করে, আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে এইগুলা আসলে বিশ্ববিদ্যালয়ে এসে শেখার থেকে একজন স্টুডেন্ট স্কুল কলেজে শিখবে, এটা আমি মনে করি। আচ্ছা, এখন আপনাকে আপনার যদি কোনো জুনিয়র বা কোনো নিকট আত্মীয় যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি অ্যানথ্রোপোলজিতে উনি অ্যানথ্রোপোলজিতে পড়বে কি পড়বে না, সাজেশন যদি আপনার কাছে চাওয়া হয়, আপনি তাকে সাজেশন দিলেও কি সাজেশনটা দিবেন? আচ্ছা, বাংলাদেশে অ্যানথ্রোপোলজি যেভাবে পড়ানো হয় পুরোটাই আর কি থিওরিটিক্যাল পার্সপেক্টিভকে বিল্ড করে, মেইনলি সোশ্যাল অ্যানথ্রোপোলজি যেটা। অথচ অ্যানথ্রোপোলজি কিন্তু অনেক ভাগ আছে,
লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি আছে, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে, যেগুলোর বলতে গেলে কোনো পোক্ত সোর্স এই দেশে নাই, বাইরে আছে। তো অ্যানথ্রোপোলজি যদি কারো এই দেশে পার্সিউ করতে হয়, তার হয়তো বা এটা মাথায় রাখতে হবে যে সে প্র্যাকটিক্যাল কাজ করার সুযোগ অনেক কম পাবে, থিওরির মধ্যেই তার আবদ্ধ থাকা লাগবে। প্র্যাকটিক্যাল কাজের জন্য হয়তো তার বাইরে যেতে হতে পারে, বাইরে ভালো ফান্ডিং আছে, ভালো সুযোগ সুবিধা সে পাবে। তবে যদি অ্যাকচুয়ালি সে ইনভলভ থাকে যে হ্যাঁ আমি থিওরিটিক্যাল প্র্যাকটিসের জন্য হলে আমি করব, দেখিয়ে জানি, তাহলে আমি বলবো ওয়েলকাম। যদি অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে মানুষ নিয়ে জানার, যারা একটু প্রান্তিক পর্যায়ে আছে তাদেরকেও মানুষ হিসেবে ইনক্লুড করার যে ধারণাটা, এগুলো যদি সে নিজের মধ্যে বিল্ড আপ করতে চায় তাহলে ওকে থামস আপ, সে অবশ্যই পড়তে পারে। কিন্তু যদি তার আগ্রহ অন্য জায়গায় থাকে, সে যদি ভাবে আমি প্র্যাকটিক্যাল কাজ করব কিন্তু এই দেশে থেকেই, তাহলে মনে হয় তার এক্সপেকটেশনস অ্যাকচুয়ালি মিট করতে পারবে না এই দেশের কোনো নৃবিজ্ঞান বিভাগে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, আমার আর প্রশ্ন নাই। আচ্ছা, এখন আমি যদি বলি, আমরা গত বছরে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ প্রথম ক্লাস শুরু করছি, প্রায় 1.5 বছর ক্লাস হয়ে গেছে। তো তখনকার যে পার্সপেক্টিভ ছিল, এখন নিশ্চয়ই অনেক অনেক বড় পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তনটা আসলে কি আসছে এবং কিভাবে আসছে, কাদের অবদান ছিল এখানে? পরিবর্তনের প্রথম অবদান টিচারদের, মেবি এখন পর্যন্ত এটা টিচারদেরই অবদান, কারণ অ্যানথ্রোপোলজি সম্পর্কিত নলেজ ওনারা একদম প্রাইমারিলি প্রোভাইড করতেছে। তারপরে বই খাতা পড়াচ্ছে। আমি মনে করি ফেস টু ফেস যে ইন্টারাকশনটা হয় টিচারের সাথে স্টুডেন্টের, তো ওইখানে নিজের যেই মতামত চিন্তাধারা এগুলো চেঞ্জ হওয়ার সবচেয়ে মোক্ষম সুযোগ। একটা জিনিস যেটা আমি করতাম অনেক বেশি, মানুষকে আমি জাজ করতাম। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় জাজমেন্টের ইস্যুটা আমাদের কম বেশি সবার মধ্যে আছে। কেউ একটা ভালো করুক মন্দ করুক, আমি জাজ করতেছি সাবকনশিয়াসলি বা যেভাবেই হোক। এখানে পড়তে এসে আমি বুঝতেছি সবার একটা করে কজ আছে, ও এই কারণে হয়তো এমন অ্যাক্টিং করতেছে। আমি কাউকে জাজ করার চাইতে তাকে বোঝার চেষ্টা করতেছি। কাউকে যখন আমি জাজ করার চাইতে বোঝার চেষ্টা করতেছি, আমি দেখলাম আমার লাইফের প্রবলেম অনেকটা কমে আসছে, বা তাকে আমি তার পার্সপেক্টিভে জাজ করতেছি যে সে হয়তো এমন একটা সিচুয়েশন ফেস করে আসছে, তার এখন অবস্থা তেমন একটা ভালো না, লাইফের হয়তো একটা ডিগ্রেড সিচুয়েশন চলতেছে, আমি একটু কোপ আপ করা ট্রাই করি। এটা হয়তো আমাকে আরেকটু বেশি অভিযোজন ক্ষমতা সম্পন্ন হতে হেল্প করছে, যেটা হয়তো বা হওয়া বা না হওয়া কেমন জানি না। আরেকটা হচ্ছে যেটাকে আমরা কোট আনকোট খারাপ বলে চিহ্নিত করতাম অনেক বিষয়, আমার সেই খারাপের ধারণা চেঞ্জ করে দিছে। খারাপকে খারাপ বলা যাবে না যদি এই বিষয়টা থাকে, আর একটু ভিতরে ডেলভ ইনটু করলে দেখা যায় যে হ্যাঁ ওটারও কজ আছে। আমার সোসাইটি আমাকে ওটা খারাপ বলতে শিখাইছে, হয়তো ও ওটা খারাপ বলতে শিখে নাই। আমার পার্সপেক্টিভে যেটা রাইট হবে, তার পার্সপেক্টিভে সেটা সবসময় রাইট হবে না, অ্যান্ড দ্যাটস ফাইন। তো এই ধারণাটাই আমার মধ্যে বিল্ড আপ হয়েছে। টিচারদেরকে আমি সবার আগে বলবো যে ওনারাই দায়ী প্রাথমিকভাবে যে আমার এই চেঞ্জটা আনতে। আমি মনে করি এই শিফটটা সবার দরকার। ইভেন এই শিফটটার জন্য হলেও অ্যানথ্রোপোলজি পড়ার দরকার, না পড়লেও একটু রিসোর্স ঘাটাঘাটি করা দরকার, যে মানুষের মানুষ হিসেবে ডিসাইড করি, মানুষ নট আ থিং বা একটা সোফা যেমনি মঞ্চে অমনি ট্রিট করতেছি। মানুষকে বেটার ট্রিট করতে, মানুষকে বেটার বুঝতে শেখায়। মেবি এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নৃবিজ্ঞান বাস্তবমুখী শিক্ষা, চমৎকার একটা গল্প শুনলাম। থ্যাংক ইউ এত সুন্দর একটা স্টোরি শেয়ার করার জন্য। আচ্ছা, আমি নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। অ্যাডমিশন জার্নিটা যদি বলি, ইন্টার লাইফ থেকেই মোটামুটি এটা ডিসিশন ছিল যে আমি সায়েন্সের লাইনেই পড়াশোনা করব বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তো তারপরে সেখান থেকে ইন্টার পাশ করার পর সিদ্ধান্ত নিলাম যে মেডিকেল সায়েন্সের জন্য চেষ্টা করা উচিত, প্যাশনও ছিল। তো শুরু করলাম সেই অনুযায়ী কোচিং করা। তো মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার পর আশানুরূপ ফলাফল আসে নাই, আমার এসেছিল হচ্ছে গিয়ে বারডেম। তো রেজাল্ট হাতে পাওয়ার পর মনে হলো যে বারডেম প্রাইভেট মেডিকেল, যেহেতু এখানে পড়বো না, সরকারি মেডিকেল হলে পড়তাম। তো এর পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি পড়াশোনা করি তাহলে এখন সমাজবিজ্ঞান বা আর্টস, এই যে কোনো দুইটা অনুষদের একটাতে যে কোনো সাবজেক্টে ভর্তি হব। তো সেই অনুযায়ী পড়াশোনা শুরু করলাম। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম, চিটাগাং বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলাম। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলতে আমি এই মোট 4টা পরীক্ষাই দিয়েছি।
মেডিকেল ঢাকা, চিটাগাং, জাহাঙ্গীরনগর, আর অন্য কোনো পরীক্ষা দেইনি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং লিস্টে আসলো, এর পরবর্তীতে দিলাম চিটাগাং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ওয়েটিংয়ে আসলো, আটকে গেলাম, শেষ পর্যন্ত হয়নি। তারপরে পরবর্তীতে দিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এইখানে অবশেষে আমার রেজাল্ট আসে এবং সমাজবিজ্ঞান অনুষদে মেরিট আসে। তো তার পরবর্তীতে আমি এখানে ভর্তি হলাম নৃবিজ্ঞান বিভাগে। প্রথমে আমার চয়েস লিস্ট অনুযায়ী প্রথম যে পড়ার ইচ্ছা অনুযায়ী যে ডিপার্টমেন্ট সেটা ছিল হচ্ছে গিয়ে লোক প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে ছিল সরকার ও রাজনীতি বা গভর্নমেন্ট পলিটিক্স, আর তার পরবর্তীতে ছিল হচ্ছে গিয়ে নৃবিজ্ঞান বিভাগ তৃতীয় চয়েসে। তো মেরিট অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগ আসে, আমি এখানে ভর্তি হই। এখানে ভর্তি হওয়ার পরবর্তীতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেরিটে আমার নাম আসে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে, কিন্তু আমার কাছে মনে হয় যে না, এর থেকে নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়াটাই শ্রেয় এবং এখানেই পড়ি, এবং ততদিনে আমি নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েও গিয়েছি। তো আমি এরপরে নৃবিজ্ঞান বিভাগেই ভর্তি হলাম। আর এর পরবর্তীতে খুব একটা বেশি আর এটা নিয়ে চিন্তা করি নাই যে ভর্তি পরীক্ষা বা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে আমি কীরকম পারফরমেন্স করছি বা আমার কী ছিল, ইচ্ছা কী ছিল। কারণ ইচ্ছা ছিল যে একদম পড়লে প্র্যাকটিক্যাল সেক্টর সায়েন্সের সেরকম কোনো কিছু একটাতে পড়বো। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হতো যে মেডিকেল সায়েন্সটাই সেরকম, যেটা পড়তেছি, যা যতটুকু শিখতেছি এটা পুরোটাই অনেকাংশেই প্র্যাকটিক্যালি কাজে লাগবে আমার। তো আশানুরূপ ফল যেহেতু হয়নি, মেডিকেলে প্রাইভেট মেডিকেল আসছে, সরকারি মেডিকেল আসে নাই। তো তখন একটু মন খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু এর পরবর্তীতে আবার যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া শুরু করলাম আস্তে আস্তে, তো তারপরে আবার যে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, অন্যান্য সেক্টরে গেলেও বা অন্যান্য বিষয়ে পড়াশোনা করলেও ভালো করার সুযোগ আছে এবং সেটা ব্যবহার করা উচিত। তো আমি এটাই বলবো দিন শেষে যে হ্যাঁ, বিভাগীয় ইচ্ছা যেটা, ওটা প্রথম চয়েস এখনও আমার জনপ্রশাসন বিভাগই ছিল, কিন্তু এই বিভাগে এসেও পড়তে আমার তেমন একটা খারাপ লাগেনি। ধীরে ধীরে জিনিসটাকে বোঝা শুরু করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা কীরকম, বিভাগীয় পড়াশোনা সিস্টেম, এখানকার কালচার, একটা আবাসিক এবং সরকারি বিশ্ববিদ্যালয় যেহেতু, সব কিছু মিলিয়ে আস্তে আস্তে ভালো লাগা শুরু করে। আমিও জিনিসটা আস্তে আস্তে ওন করা শুরু করি এবং হ্যাঁ, এখন বলবো যে হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং পড়াশোনা আরও ভালো করতে পারলে এবং নিজের প্রচেষ্টাটাকে আরও বেশি মজবুত করতে পারলে আমি দিন শেষে নিজের ক্ষেত্রে নিজেকে স্যাটিসফাইড বলবো, এইটুকুই। আচ্ছা, আমরা সম্পূর্ণ গল্পটাই শুনলাম। এখন আমার এখানে কিছু প্রশ্ন আছে। যদি বলা হয় যে তোকে আরেকবার সুযোগ দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার, এবং এবার তোর এমন একটা মেরিট আসলো যেখান থেকে তুই যে কোনো সাবজেক্ট চুজ করতে পারবি, তো তখন নৃবিজ্ঞানকে কি তুই তালিকার শীর্ষে রাখবি কিনা? তালিকার শীর্ষে রাখবো না, কিন্তু হ্যাঁ, প্রথম 2-3টা সাবজেক্ট চয়েসের ভিতরে অবশ্যই রাখবো। আচ্ছা, ধন্যবাদ। এই যে নৃবিজ্ঞান পড়তে আসার পরে নৃবিজ্ঞান সম্পর্কে তোর ধারণার বা পার্সপেক্টিভ যে চেঞ্জেসটা আসছে, সেটার জন্য কি কোনো ব্যক্তি দায়ী বা কোনো ঘটনা কি দায়ী? এখানে ব্যক্তি ঘটনা উভয়ই দায়ী। প্রথমত নৃবিজ্ঞান গতানুগতিক ধারার পড়াশোনা না, এটা একটা জিনিস আমি বলবো। এখানে পড়াশোনাটা শুরু করার পরে আস্তে আস্তে যখন আমি বিষয়টা বোঝার শুরু করি যে আচ্ছা, মানে গতানুগতিক ধারার বাইরে গিয়ে সমাজ ও মানুষ সম্পর্কে যখন আমরা ভেঙে বিশ্লেষণ করে বোঝার শুরু করি, তখন আমাদের যে গতানুগতিক চিন্তাধারা অনেক কিছুই পাল্টে যায়। তো এই ক্ষেত্রে পড়াশোনা, বিভিন্ন ধরনের ঘটনাকে অন্যরকমভাবে দেখা আর বিশ্লেষণ করার যে বোধশক্তি তৈরি হওয়া এবং এই ধরনের ঘটনার সাথে জড়িত মানুষগুলোকেও বোঝা এবং যে মানুষগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে কথাবার্তা বলার পরে জিনিসগুলা আমার কাছে আস্তে আস্তে পাল্টানো শুরু হয় যে হ্যাঁ, মূলত বোধশক্তি এবং চিন্তাভাবনা নৃবিজ্ঞান পড়ার কারণে পাল্টে যেতে পারে এবং আমি এই জিনিসটা ভিতর থেকেই মানি। এখানে ব্যক্তি এবং ঘটনা দুটোই দায়ী। ব্যক্তি যদি বলি, হ্যাঁ, বিভাগের শিক্ষকরা এই জায়গায় অবশ্যই আছেন, তারা অনেক নতুন নতুন জিনিসপত্র আমাদেরকে শিখিয়েছেন এবং তারা যেভাবে পড়ান এবং আমরা কোনো একটা বিষয় যেভাবে পড়ে থাকি, সেই বিষয়ের ক্ষেত্রে যে বিশ্লেষণমূলক আলোচনাগুলো ক্লাসে হয়ে থাকে, এই জিনিসটাই মেইনলি চিন্তাধারা এবং
এই চেতনাকে পাল্টাতে অনেক বেশি প্রভাব রাখে আমার কাছে মনে হয়। আচ্ছা, এরপরে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি যতদূর জানি তুই তোর স্কুল কলেজ দুইটাই ঢাকাতে ছিল, আর এখন ঢাকার এত দূরে এসে বিশ্ববিদ্যালয়, এখানে রেগুলার যাতায়াত করতে পারস না, মাঝে মধ্যে ঢাকায় যাস, মাঝে মধ্যে এখানে এসে থাকস। সো ওভারঅল একজন ঢাকার শিক্ষার্থী হিসেবে তুই কি কি চ্যালেঞ্জ ফেস করছস? এখানে ঢাকার শিক্ষার্থী হিসেবে যদি চ্যালেঞ্জ বলি, প্রথম জিনিসটা হচ্ছে কি, আমি এর আগে কখনো বাসা ছেড়ে থাকি নাই, তো এটা যেহেতু পুরো একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, হলে থাকার ব্যাপার আছে, তো খুব আগ্রহ করে হলে উঠছিলাম, বন্ধুবান্ধবের সাথে থাকবো, মজা হবে, ক্লাস করতে যাব, মানে একটা উৎসাহ যেটা থাকে স্বাভাবিকভাবে একটা সরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষ যেরকম জল্পনা কল্পনা করে থাকে, হ্যাঁ সেই জায়গায় কিছু কিছু পরিবর্তন এসেছে। আর যদি চ্যালেঞ্জ বলে থাকি তাহলে সেটা হচ্ছে গিয়ে যে বিশ্ববিদ্যালয় হল কালচারের মধ্যে কিছু কিছু খারাপ জিনিস ছিল, সেগুলো একটু মন খারাপের উদ্রেক করতো প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে গা সওয়া হয়ে যায়। আর যদি বলি যে চ্যালেঞ্জ মূলত কী জিনিসটা, সেটা হচ্ছে এই যে মানে একা থাকার বিষয়টা, যেহেতু কোনোদিন বাসা ছেড়ে থাকি নাই, পরিবার থেকে একটু দূরে, বাবা মা নাই সবসময়, মানে পরিবারের মানুষগুলোকে সবসময় দেখতে পারতেছি না, তাদের সাথে কথা বলতে পারতেছি না, এই বিষয়টা একটু মন খারাপ করাইতো। আর কিন্তু এটা একসময় অভ্যাস হয়ে যায়, এখন যেহেতু রেগুলার হলে থাকি, সপ্তাহ শেষে বাসায় যাই, আবার চলে আসি, তো হ্যাঁ এখন সয়ে গেছে সব কিছুই আর কি, গতানুগতিক সো চলতেছে, খারাপ না। আচ্ছা, আচ্ছা, এরপরে আমার প্রশ্ন হচ্ছে, নৃবিজ্ঞানে অলরেডি 1.5 বছর পড়ার অভিজ্ঞতা তোর হয়ে গেছে, অনেক কিছুই জানছোস, একটা ফিল্ড ওয়ার্কও হয়েছে। তো তোর কোনো জুনিয়রকে কি তুই নৃবিজ্ঞান সাজেস্ট করবি? আর যদি করস তাহলে সেটা কেন? এক্ষেত্রে নির্ভর করতেছে যে আমার জুনিয়রের নিজের ক্যারিয়ার বিষয়ক চিন্তাভাবনা কীরকম, সে জীবনে কী করতে চায়, বা তার চাকরি জীবন কেমন হবে, এবং সে নিজে ব্যক্তিগতভাবে কীরকম হবে, এই জিনিসটার উপর নির্ভর করতেছে যে আমি তাকে সাজেস্ট করব কি না। হ্যাঁ, আমার এরকম জুনিয়রও আছে যাকে আমি সাজেস্ট করছি যে তুমি দর্শন বা নৃবিজ্ঞান এই ধরনের বিষয় নিয়ে পড়তে পারো, তুমি যেহেতু একটু চিন্তা করতে পছন্দ করো, মানে গতানুগতিক চিন্তাধারার বাইরে তুমি বাইরের জীবনটা এক্সপ্লোর করতে চাও, বাইরের বিষয়বস্তু এক্সপ্লোর করতে চাও, আগ্রহ করে জানতে চাও আমাদের সমাজ আর মানুষ সম্পর্কে, তাহলে তুমি অ্যানথ্রোপোলজি বা ফিলোসফি এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে পারো। হ্যাঁ, আর যদি আমি সেক্ষেত্রে এরকম মানুষও পেয়েছি যে এ ধরনের সাবজেক্ট পড়তে চায় না, তারা খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং একদম গতানুগতিক ধারায় থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে চায়, তো তাদের সাথে কথা বলার পরে আমি বলেছি যে না, তাহলে নৃবিজ্ঞান বিষয়টা তোমার জন্য উপযুক্ত হবে না, তুমি কোপ আপ করতে পারবা কি না একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবা, এর চেয়ে ভালো তুমি তোমার নিজের যেটা চয়েস ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আগাও। আচ্ছা, নৃবিজ্ঞানে পড়তে আসার পরে তো অনেক কিছুই আমরা শিখলাম। তো স্পেসিফিক কোনো একটা লেসন বা কোনো একটা কনসেপ্ট, থিওরি, হোয়াট এভার ইট ইজ, এটা মেনশন করতে চাস কিনা, যেটা তুই সারা জীবন মনে রাখতে চাস বা অন্য কেউ শিখাইতে চাস? হ্যাঁ, এক্ষেত্রে একটা প্রধান জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি পাল্টায় যাওয়ার যে ব্যাপারটা, কোনো একটা কিছুকে গভীরভাবে বিশ্লেষণ করে দেখা এবং ঠান্ডা মাথায় চিন্তা করা, ধৈর্য সহকারে। আমি আগে যেরকম ছিলাম, 1.5 বছর আগেও নৃবিজ্ঞান পড়ার একদিন আগেও আমি যেরকম ছিলাম, আমি সেই মানুষটা আজকে নই। আমি স্বাভাবিকভাবে আমার দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা পাল্টায় গেছে অনেক কিছুই। তো আমি এই জায়গায় এই যে মানে ধৈর্য সহকারে কোনো কিছু একটা বুঝা এবং অন্যরকমভাবে চিন্তা করে দেখা, একটা জিনিস পুরাপুরিভাবে বুঝতে চাওয়া এবং বিশ্লেষণ করতে পারার সক্ষমতা, এই জিনিসটাকে নৃবিজ্ঞানের একটা খুবই শক্তিশালী জায়গা হিসাবে দেখি। আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন, আমাদের সবারই কম বেশি এরকম অভিজ্ঞতা ছিল যখন আমরা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে বলছি যে আমরা নৃবিজ্ঞান পড়তে চাই বা পড়তে আসতেছি, তখন তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। তো এমন কোনো প্রতিক্রিয়ার কথা মেনশন করতে চাই যেটা নৃবিজ্ঞান পড়তে আসার পরে সেই পার্সপেক্টিভটা একেবারেই ভুল প্রমাণিত হয়েছে? এমন কোনো বিশেষ ঘটনা? হ্যাঁ, এরকম ছিল। পরিচিত মহলে প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেকেই প্রথমে একটু মানে কি বলবো, মানে একটু কনফিউজড দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকায় বলছে যে অ্যানথ্রোপোলজি পড়বা। যারা কম বেশি টুকটাক জানে তারা জিনিসটা বলছে, আর যারা একেবারেই জানে না তাদের রিয়াকশন ছিল যে এটা কি, জানি না এটা সম্পর্কে, এই বিষয়টা কি। তো তাদেরকে ভেঙে বোঝানোর পরে তারপরেও কনফিউজ ছিল, ঠিকভাবে বুঝতে পারে নাই। আর যারা টুকটাক কম বেশি জানতো, মানে এটা কি বলবো, উপরি জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ থেকে তারা জিনিসটা সম্পর্কে জানতো, ইনডেপথ যেহেতু তারা জানে না, কারণ স্বাভাবিকভাবেই
অ্যানথ্রোপোলজি জিনিসটা বেশ জটিল এবং এটাকে বুঝতে গেলে যে পরিমাণ মানে হুম। কি বলবো এটাকে দৃষ্টিভঙ্গির যেই